ফিল্মের টিকিট কাটা লাগবে কিনা জানি না, কিন্তু হাসপাতালের টিকিট আগে থেকে বুকিং দিয়ে রাখো, পরে যদি এমার্জেন্সি বেড না পাওয়া যায়। চেনা স্বর শুনতেই চমকে উঠল পালক। পাশ ফিরে তাকাতেই আবারও ঝংকার তুলে উঠল শরীর জুড়ে। গায়ের কোটটা খুলে রেখেছে, শুভ্র শার্টটার বুকের কাছে দুটো বোতাম খোলা, কবজি পর্যন্ত আবৃত রাখা, শার্টের হাতা গুটিয়ে কোনোই পর্যন্ত রাখা, জেল দিয়ে পরিপাটি করা চুলগুলো দমকা হাওয়ায় এলোমেলো। তার কালো রঙের মার্সিডিসটার হেলান দিয়ে বরাবরের মতোই দু হাত পকেটে গুজা, তবে এবারের দৃষ্টিটা ভিন্ন। ভীষণ তীক্ষ্ণ কড়া চোখে চেয়ে আছে ছেলেগুলোর দিকে। পকেট থেকে হাত বের করে সোজা হয়ে দাঁড়ালো, পালকের দিকে একবার চেয়ে পা ফেলে এগিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ালো ছেলেগুলোর। পালককে মন্তব্য করা ছেলেটার গাল এক হাতে চেপে ধরে বলল, দুধের দাঁতগুলো এখনো পড়েনি, এক থাপ্পড়ে দাঁতগুলো যখন ফেলে দেব, নতুন দাঁত গজলে আবার এসো, একদম চাঁদের সফর করিয়ে দেব। বলেই ছেলেটার পিঠে বার কয়েক চাপড় দিল। ছেলেগুলোর মুখ একদম কাচুমাচু করে আসে। একবার পালকের দিকে তাকিয়ে স্থান ত্যাগ করলো তৎক্ষণাৎ। এবার মেঘ ঘাড় ঘুরিয়ে পালককে দেখল, এক মুহূর্ত অবলোকন করে পুরো ঘুরে দাঁড়ালো, একদম পালকের সামনে বরাবর এসে দাঁড়ালো। সব জায়গায় পাকনামি করা তোমার বাজে অভ্যাস হয়ে আছে, আমাকে না বলে কেন এসছো? শেষের কথাটি বেশ ধমকের সুরে বলে কেঁপে উঠে পালক। মাথা নিচু রেখেই আস্তে করে বলল, আমি ভেবেছি আপনি চলে গেছেন। পালকের উত্তরের সাথে সাথেই বলল, রাস্তা দিয়ে আকাশে বাতাসে এক করে গল্প জোরে হাঁটা ধরলে দেখবে কি করে গেটের সামনে কেউ ঘন্টা ধরে অপেক্ষা করছে। মেঘের কথায় মাথা উঁচিয়ে তাকালো। শীত মোটেও নেই এই সময়, কিন্তু শরীর জুড়ে শিহরণ বয়ে গেল, আলাদা এক অনুভূতি, অন্যরকম ভালো লাগার শিহরণ। এবার পালকের থেকে চোখ সরিয়ে পেছনের আপদ দুটোর দিকে তাকালো মেঘ। দুটো গল্প করতে করতে এদিকে খেয়ালই নেই। অমন হুট করে ছেলেদের কথা শুনে থামলেও কোনো রকম অভিব্যক্তি দেওয়ার আগেই গুরুগম্ভীর চেহারাটা দেখে চুপসে গেছে দুটো। এরা কেন জানি মেঘালয় নামক লোকটাকে দেখলেই পস হয়ে যায়। শিমু তো খুব বাধ্য না হলে সামনেই আসে না। এভাবে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে অ্যাসেম্বলি করার ইচ্ছে আছে। মেঘের কথা চিন্তা ভাবনা সরিয়ে নড়ে চড়ে দাঁড়ালো। শিমু গুটি গুটি পায়ে পালকের কাছে এসে দাঁড়ালো। আফু তোরা যা, হ্যাঁ আমার বাড়ি এসে গেছে। বলেই পাশের গলিটার মধ্যে দৌড় লাগালো আরশি। ভাবা যায় কত বড় বেওজ্জাত, পালককে রেখেই ঠিকই পালালো। লম্বা চওড়া লোকটা গটগট করে হেঁটে গিয়ে গাড়ির দরজা খুলে পালকের দিকে তাকালো, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। মেঘের চেহারা দেখে আরও রাগিয়ে দেওয়ার মতো রিক্স পালক নিবে না। সুসুর করে গিয়ে বসে পড়ল পাশের সিটটায়। পালক বসতেই ধপ করে শব্দে দরজা বন্ধ করে দিল। খানিক কেঁপে উঠল পালক। শিমুও ভয়ে ভয়ে পেছনে গিয়ে চুপচাপ বসে পড়ল। ওরা বসতেই মেঘও এসে বসলো ড্রাইভিং সিটে। গাড়িটা স্টার্ট করেই দারুণ বেগে ছুটিয়ে নিল। ফর্সা পুরুষালী হাতটা বেশ জোরেই এলোমেলোভাবে স্টারিং ঘুরিয়ে চলেছে। হাতের সাথে ঘড়িও নড়ছে সমান তালে। পালক অপলক তাকিয়ে আছে, বেশ ভাল লাগছে। চোখ সরাতেই ইচ্ছা করছে না। ফর্সা মুখটা গম্ভীর, কান দুটি লাল টকটকে হয়ে আছে। আচ্ছা, মেঘের কান কেন লাল হয়ে আছে? পালকের ভাবাভাবির পরোয়া না করেই দুম করে ব্রেক কষল। 15 মিনিটের রাস্তা 10 মিনিট না ছুটতেই পেরিয়ে দিয়ে বাড়ির ফটকে গাড়িটা দাঁড় করালো। গাড়িটা থামতেই শিমু তড়িঘড়ি করে দরজা খুলে বাড়ির ভেতরে হাঁটা ধরলো। এক প্রকার পালালো বেয়াদবটা। ভাবা যায় কত বড় গিরগিটি, এমনই সময় আঠার মতো চিপকে থাকে, আর এখন পালককে এই রাক্ষসটার কাছে রেখে পালালো। আজ ওর গোষ্ঠীর ষষ্ঠী যদি না করেছে পালক।
পালকও সিট বেল্টটা খুলে বেরোতে যাবে, তখনই পুরুষালীর শক্ত হাতটা পালকের ডান হাতের কবজি চেপে ধরে এক টান দিল। তাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ল প্রশস্ত বুকটায়। পালকের পিঠে মেঘালয়ের হাত ছুঁয়ে চেপে ধরল। সারা শরীরে কম্পন দিয়ে উঠল পালকের। ঝড়ের বেগে নিঃশ্বাস টানছে, অস্থির লাগছে। এসি থাকা সত্ত্বেও কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে। পিঠের মধ্যখান থেকে ধীরে ধীরে হাতটা উপরে উঠছে। এ অসহনীয় অনুভূতি নিতে পারছে না পালক। রন্দে রন্দে তোলপাড় শুরু হয়েছে। দু হাতে খামচে ধরল মেঘালয়ের বুকের কাছে। এবার মেঘের ছোঁয়ার বেশ রুদ্ধতা প্রকাশ পেল পিঠের মাঝখানে। নখ বসিয়ে দিল যন্ত্রণায়। অস্পষ্টে আর্তনাদ বেরিয়ে আসলো মুখ থেকে। পালকের মুখের কাছে মুখ এনে হিসিয়ে বলল, এত যখন পিঠের তিলতে এখনো শখ, তাহলে এটা বাদ দিয়ে দাও। বলেই এক টান দিয়ে ব্লাউজের পেছনের দিকটা ছিঁড়ে দিল। ঘটনার আকস্মিকতায় পালক হতভম্ব। পিঠের হাতে দেখে বেশ খানিকটা কাপড় ছিঁড়ে গেছে। মেঘ বার কয়েক শ্বাস ফেলে আবারও বলল, নেক্সট টাইম ভুলে যদি এই ধরনের ড্রেস আপ দেখেছি, আমার যে খারাপ কি হবে না। বলেই এক ঝটকায় পালককে ছেড়ে দিল। এবার মেঘের এতটা রাগের কারণ স্পষ্ট। এই ব্লাউজটার রেডিমেড কেনায় বেশ ঢিলাঢালা হয়েছিল, যার ফলে পিঠের বেশ অনেকটা অংশ আবৃত হয়েছিল। রুচিতা শাড়ির আঁচলের সাথে সিটিপিন লাগিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছিল, কিন্তু কখন পিনটা খুলে গেছে খেয়ালই হয়নি। কতখানি রাস্তা এভাবে এসেছে খোদা জানে। নিজের এমন বেখেয়ালিতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কেন রকম দরজা খুলে ছুট লাগালো। কোনো দিক না তাকিয়ে সোজা নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানার উপর উবুর হয়ে শুয়ে পড়ল। চুপ কর সিমনি, এতদিন আরব ভাইরে নিয়ে তোর মাথা তার ছিঁড়া জানতাম, এখন আমার ভাইরে নিয়েও পড়বি এটা ভাবি নাই। শাট আপ, একদম ফালতু প্যাচাল পারবি না রাফাইকটা। আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। পাশ থেকে আদৃশ বলে, তোর ঠিক কেন এমনটা মনে হচ্ছে বলতো আরু? কারণ আমি বেশ কয়েকবার খেয়াল করেছি মেঘালয় ভাইয়া আফুকে নিয়ে অনেক বেশি কেয়ারিং। আজকে যা দেখলাম এরপর তো আমি শিওর যে শুধু কেয়ারিং না, পজিটিভও। আরে ভাই বরাবরই এমন, মেয়েদের অসম্মান করা একেবারেই পছন্দ করে না। আফুর জায়গায় তুই বা অন্য কোনো মেয়ে থাকলেও ভাই ঠিকই প্রোটেস্ট করতো। না রাফাত, শুধু আজ বলেই না, আমরা সবাই কিন্তু জানি মেঘ ভাইয়া কেমন। ওনার মতো গম্ভীর মুডি ইগোস্টিক পার্সনের ক্ষেত্রে একটা মেয়ের জন্য এতটা কেয়ার শুধুই আসবে না। রাফাত বেশ বিরক্ত হয়ে বলল, তাহলে তুই কি বলতে চাচ্ছিস? এই যে মেঘ ভাইয়া লাইকস আফু। হোয়াট? রাফাত আর আদৃশ একসাথে বলে ওঠে, উফ, চিল্লাই কান ফাটাবি নাকি ইতরের দল? তুই কি পাগল হয়েছিস আরো? ভাই পছন্দ করবে কোনো মেয়েকে? ভাই ছোট থাকতে একরোখা, কোনো মেয়ে ফ্রেন্ডও রাখতো না। বিদেশে থাকলেও ভাইয়ের মেয়ে ফ্রেন্ডের সংখ্যা খুবই কম, হাতে গোনা 1 থেকে 2 জন। ভাই যা করেছে সব দায়িত্ববোধ থেকে। একটা মেয়ের প্রতি একটা ছেলের কোনটা দায়িত্ববোধ আর কোনটা অধিকার বোধটা আমরা মেয়েরা একটু বেশিই বুঝি রাফাত। আমি যা বলছি তা মোটেও ভুল না, অ্যান্ড আই এম শিওর। এ পর্যায়ে নিবিড় বেশ গম্ভীর হয়ে বলল, আশি কিন্তু একেবারেও ভুল বলছে না দোস্ত। মেঘ ভাইরে আফুর প্রতি বেশি খেয়াল রাখাটা আমিও দেখছি। হসপিটালে আফুকে নিয়ে ভাইয়ার বিচলিত হওয়া, অস্থির হওয়া আমরা সবাই দেখেছি। আবার সেদিন রাতের কথাও তো তুই নিজেই বলেছিস। ভাই আফুর প্রতি অনেক বেশি যত্নশীল, সেটা অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। নিবিড়ের কথায় সায় দিয়ে আরশি আবারও বলল, এক্স্যাক্টলি, দায়িত্বের খাতিরে হয়তো রুচি আপুর কথা শুনে ভাইয়া পালককে ভার্সিটিতে সাথেই আনলো, কিন্তু কাজ শেষেও ভার্সিটির বাইরে 1 ঘন্টা আফুর জন্য অপেক্ষা করাটাও কি দায়িত্বের মধ্যেই পড়ে? বলে একটু দম নিয়ে আবারও বলল, মেঘ ভাইয়ার আফুর প্রতি ব্যস্ত হওয়া, এতটা খেয়াল রাখা, পজিটিভনেস, সবটা পজিটিভ কিছুরই সাইন দিচ্ছে। রাফাত কিছুক্ষণ ভাবুক হয়ে থাকে, তারপরই ওর চোখ দুটো জল জল করে ওঠে। বেশ
উৎসাহিত হয়ে বলে ওঠে, তোরা যা মিন করেছিস তাই যদি হয় তবে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। আফুরে সারা জীবন রাইখা দিমু, সাথে নুডলস তো ফ্রি। জোস। রাফাতের এমন বলৎমার্কা কথায় ওরা পারে না ওরে ধরে ফেলে দিতে। নিবিড় পাশ থেকে ঠাস করে পিঠের উপর একটা থাপ্পড় দিয়ে বলে, আবে চল তো ফিরতা ঝামেলা কি দোকান, আগে হোক যা ভাবছি তা হোক। তোর ভাইকে নিশ্চয়ই তুই চিনিস, ও বেটা যে কোন ধাঁচের লোক। আর আফুর কথা তো বলে দেওয়া লাগবে না, একটা বুনো ওল আর একটা বাঘা তেঁতুল, এই দুই ঘাড়তলারে এক করা ইজি মনে হচ্ছে তোর এতটাই? এক্স্যাক্টলি। শোন, আমার মাথায় দুর্দান্ত একটা আইডিয়া আছে। আরশির কথায় বেশ মনোযোগী হলো তিনজন। তিনটার ফুসুর ফাসুর শুরু হলো আবার। আরশি বাড়ি এসেই ওদের হুড়হুড় গ্রুপে ফোন লাগিয়েছে। শিমু আর পালক অনলাইনে না থাকায় চারটা মিলে আলাপচারিতা করছে এতক্ষণ ধরে। তার মূল বিষয় হলো মিস্টার সিরিয়াস চৌধুরী আর আফু। চারটিতে মিলে এবার কি খিচুড়ি পাকাবে তা ওরাই ভালো জানে। আজব তো, সমস্যা কি তোর? এমন মুখ কেন করে আছিস যেন কেউ তোর গালে দুটো চাটা মেরে গেছে? পালকের কথায়ও কোনো হেলদোল নেই শিমুর। ও এখনও ওর বিশ্রী এক্সপ্রেশন দিয়ে মুখটা থেতলে যাওয়া টমেটোর মতো করে রেখেছে। তুই যদি 1 সেকেন্ডের মধ্যে তোর মুখটা ঠিক না করিস তাহলে আমি জুতা আনবো কিন্তু, ভোম্বলের বাচ্চা। পালকের কথা শুনে বহু কষ্টে মুখটা স্বাভাবিক করলো শিমু। পালকের চেয়েও বেশি আতঙ্কিত হয়ে আছে, যেন বড়সড় কোনো ঝাটকা খেয়েছে। যখন থেকে মেঘালয় চৌধুরীর ওই রূপ আচরণের কথা বলছে পালক, তখন থেকে ফটকা ফেটে যাওয়ার মতো যেমনটি মুখবয় ঠিক তেমনই করে রেখেছে। মেঘালয় ভাইয়া এমনটা বলেছে? আবার তো ভাইয়াকে দেখলেই ভয় ভয় করে, কেমন রাগি রাগি মুখ করে থাকে। এবার থেকে তো আমি ওনার সামনেও যাব না আর। ঠেলাও ঠেলা। পালক কার কাছে কি বলল? পালকের এখন নিজের গালে নিজের জুতো স্যান্ডেল দেওয়ার ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছেটাকে নিজের মনের ভেতরেই মাটি চাপা দিয়ে উঠে আসলো ভম্বলটার সামনে থেকে। পালক যতক্ষণ থাকবে ওর মুখটা ঠিক অমনি থাকবে। আপাতত একটু ফ্রেশনেস দরকার। রান্নাঘর থেকে 1 কাপ কড়া করে ব্ল্যাক কফি আর একটা লাইট কফি করে আনলো। লাইট করে আনা বানানো কফিটা ওর সামনে রেখে বলল, এটা গিলে মাথাটা একটু চমলক্ষ বানা আর আমারে উদ্ধার কর বলদের শেষ বংশধর। বলেই ওর দিকে আর না তাকিয়ে নিজের কফির কাপটা নিয়ে বারান্দায় হাঁটা ধরল পালক। রাত বেশ হয়েছে। এই তো মিনিট 20 আগেই ঘড়িটা ঢং ঢং শব্দে জানান দিল রাত 10টা বেজেছে। তখন এসে বিছানায় পড়ে সে উঠছে একেবারে সন্ধ্যার পর। ফ্রেশ হয়ে আবারও ঘুম দিয়েছে। ঘুম ভাঙলো শিমুর ডাকে। উঠে আবারও ফ্রেশ হয়ে দুজনে বসে খাচ্ছিল। আর সেই সময়ই পালক ওকে বিকেলে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা জানায়, সাথে ও বাড়িতে থাকতে যা যা ঘটেছিল। আর তার ফলই গাধাটা অমন রিয়াকশন দিয়েছে। তবে ওদের অভিব্যক্তি যেমনই হোক, ওদের কিছু না বলে পালক থাকতে পারে না ভেবেই মুচকি হাসলো। অন্ধকার বারান্দায় মিটমিটিয়ে আলো জ্বলছে। এই লাইটগুলো পালক আর শিমু মিলেই লাগিয়েছে। হরেক রকমের আলোয় এখন আশপাশটা টিপটিপিয়ে আলোয় খেলা করে দেখতে বেশ লাগে পালকের। রাতের মৃদু বাতাসের দোলনাতে বসে আরামে কফিতে চুমুক দিচ্ছে। গায়ের ঢিলাঢালা নাইট গাউনটা ফ্লোরে ছড়াছড়ি হয়ে আছে। শান্ত আক্ষিদয় সৌবিস্তৃত আকাশের বুকে লেপ্টে থাকা মিটিমিটি মুক্ত কণা আর থালা সমান রূপালি আলোয় নিবদ্ধ। উপরটায় ভীষণ শান্তভাবে থাকলেও ভেতরে তার 3 গুণ বিপরীতে তোলপাড় চলছে। ঘাড় তাক করে তাকালো। ঠোঁট বাঁকানো মৃদু হাসি, রাগের দাপটে শক্ত হওয়া চোয়াল, লাল হওয়া কান, এলোমেলো চুল, সুগভীর সমুদ্রের ন্যায় শান্ত চোখের অস্থির চাহনি আর হুটহাট ছড়িয়ে পড়া তার পুরুষালী কড়া সুবাস, সবটা যেন মন মস্তিষ্কে গেঁথে আছে। কিছুতেই কোনোভাবেই এক মুহূর্তের জন্য দূরে সরাতে পারছে না। হৃৎপিণ্ডের হাতুড়ি পেটা যেন দিন দিন অস্থিরতায় মগ্ন হচ্ছে।
হন্য হওয়া আন্দোলনে পালককে একদণ্ড শান্তি দিচ্ছে না। কেমন একটা অসহনীয় পীড়ন অনুভূতি গ্রাস করে সবটা জুড়ে। এটা সহ্য করতেও পারছে না, আর না পারছে ছেড়ে থাকতে। পালকের পার করা দীর্ঘ 19টি বসন্তে এ যেন এক নতুন চৌকাঠের বেড়া, যা পালককে চারপাশে ঘিরে ধরেছে। সব কিছু কেমন অন্যরকম ঠেকছে, নিজেকে চিনতে একটু দায়ী লাগছে। এমন হাজারো চিন্তায় বুঁদ হয়ে থাকা মস্তিষ্কে মাথা এলিয়ে চোখ বন্ধ করে মিহি দোলায় দুলাচ্ছে দোলনাটা। ইদানিং নিজেকে কেমন অচেনা লাগে। ভাবনার মাঝেই হঠাৎ মনে হলো একজোড়া চোখ ভীষণ মনোযোগ দিয়ে পরোক্ষ করছে পালককে। ধক করে চোখ খুলে তাকালো। আবারও সেই সুগভীর নয়নে নয়ন মিলল। ডিপ অ্যাশ কালারের ফুল স্লিভ টি শার্টের সাথে কালো রঙের ট্রাউজার পরনে, হাত দুটো বরাবরের মতোই পকেটে গুজে, ঘাটটা দাম্ভিকতার সহিত উঁচু রাখলেও উপলক দৃষ্টি নিবদ্ধ করেছে গজ নিচের বারান্দাটাতে। চোখটার চোখ প্রতিক্রিয়াহীন, বারবার কেমন বহুরূপী ও এক এক সময় এক এক রং দেখায়। কখনো চোখটাতে সুগভীর সমুদ্র লাগে, যেখানে ডুবে যেতে নিজেকে তলিয়ে ফেলা যায়, আবার কখনো একেবারেই নির্ভীক, দায়সারা, যেন অনুভূতি শূন্য। ফট করে দৃষ্টি নামিয়ে নিল। এই চোখে তাকাতে চায় না পালক, কিছুতেই না। কিন্তু বেহেয়া মন পালকের কোনো বাধা মানবে না, জানি বারবার সেই নিষিদ্ধ জায়গাটাতেই নিজেকে হারাবে। তাই এখন আর এক মুহূর্ত নয়, কাপটা হাতে নিয়ে এক ছুটে ঘরের মধ্যে চলে গেল। ধুকপুকানির ছুটাছুটি পালককে কিছুতেই শান্তি দিচ্ছে না, ইদানিং কোনোভাবেই না। মেঘের দৃষ্টি এখনো স্থির পালকের বসে থাকা জায়গাটায়। মৃদু বাতাসে দুলে ওঠা দোলনাটায় যেন জামা পরিহিত মেয়েটির প্রতিচ্ছবি এখনো জ্বলজ্বল করছে। আচ্ছা, মেয়েটা কি একটু বুঝতে পারে না যে তার মতো প্রাপ্তবয়স্ক চওড়া মনের মানুষটার ভেতরের প্রবল অনুভূতিগুলো তার নামেই ডানা ঝাপটাচ্ছে? শুধু তাই নয়, মনের ভেতরে ভীষণ যন্ত্রণাও দিচ্ছে। অদ্ভুত অনধিকার চর্চা করাচ্ছে বারবার, নিষিদ্ধ আবদারের ডালি বিছিয়ে দিচ্ছে বারবার। এই তো তার এখন যখন তখন মেয়েটাকে দেখতে ইচ্ছা করে, কাছ থেকে দেখতে ইচ্ছা করে, নরম গাল দুটো আঙ্গুলের সাথে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, ভীষণ টান লাগে, মায়া লাগে। এই চেহারায় অন্য কোনো নজর একদম সহ্য হয় না, একদমই না। কেন ভেতরের দম বন্ধ করা অনুভূতির ডানা ঝাপটানোর শব্দ এক মুহূর্ত স্থির থাকতে দেয় না তাকে? কেন? আফু, এক গ্লাস জুস দে না শিগগিরই। শুরু হইল। একটু কি করলো কি না, ওনার ঢং শুরু হইল। তা তোর কি? তুই তো সারাদিন খালি গিলতে পারিস আর দুলাভাইয়ে জ্বালাইতে। আল্লাহ জানে তোর 5টা বছর কেমনে যে সহ্য করবে ভাই। আমার তো দিনে 3বার তোরে চাঁদে পাঠাই দিতে মন চায়। রাইতা আজাইরা রাইফাত্তা, তোর পিঠে আজকে ফাডামু। বলেই একটা প্লাস্টিকের বোতল তুলে নিয়ে তারা দিল রাফাতকে। রাফাত হুড়মুড়িয়ে সোফা থেকে উঠে দৌড় দিল। সারা ড্রয়িং রুমটাতে ছুটাছুটি করছে রাফাত আর রুচি। আরে তোরা থাম, কি করছিসটা কি? বাচ্চাদের মতো এমন ছোটাছুটি তোরা করলে মিষ্টি কি করবে বলতো? নীলাশা চৌধুরীর কথায় দুজন ছুটাছুটি থামিয়ে চুপ করে দাঁড়ালো। রাফাত মুখ ফুলিয়ে বলল, আপুকে বকতো, ও নিজেই আমায় সহ্য করতে পারে না, উল্টো সারাদিন আমার পিছনে পড়ে থাকবে। আমি তো ঠিকই বলছি, তুই। রুচিকে সম্পূর্ণ করতে না দিয়ে নীলাশা চৌধুরী থামিয়ে দিলেন। থাম তো, তোরা না আমার লক্ষ্মী বাচ্চারা এমন করিস না। রুচিমা, দেখ তো মেয়ে কোথায়? আজকে অফিস যেতে পারেনি, তাই সকাল থেকে ল্যাপটপ নিয়ে বসেছে। একটু নাস্তাটা দিয়ে আয় মা। এক্ষুনি যাচ্ছি মামুনি। বলে রাফাতকে একটা ভেংচি কেটে চলে যায়। দেখলে মামুনি সব সময় এমন করে, আমাকে একটুও ভালোবাসে না কেউ। নীলাশা চৌধুরী রাফাতের কথায় হেসে নিজের আঁচল দিয়ে রাফাতের মুখ মুছিয়ে দিয়ে বলে, কি বলেছি বাবা?
তুই তো আমার সোনা ছেলে, তোকে আমরা সবাই ভালোবাসি। মামুনির আহ্লাদে আটখানা হয়ে জড়িয়ে ধরে রাফাত। এই দেখো রাফাত, আমি ফুল এনেছি। তোতলানো কথাগুলো শুনে রাফাত পেছনে তাকিয়ে দেখে পালক মিষ্টিকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল চেহারায় দাঁড়িয়ে আছে, আর মিষ্টির গলায় গলায় মাথায় হাতে ছোট্ট ছোট্ট মালা পরিয়ে দিয়েছে ফুলের। পালককে দেখে এগিয়ে এসে রাফাত বলে, আপু কই ছিলি তুই? আমি তো ডাকছি কখন থেকে। পালক হেসে উত্তর দিল, এই তো নিচেই ইয়ার্ডে অ্যাঞ্জেলের সাথে খেলা করছিলাম। এখন তুই আমার সাথে চল, নিচে সবগুলো ওয়েট করছে। হ্যাঁ এক্ষুনি যাব, মামুনি ডেকেছিল, শুনেই আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। বলেই ছুট লাগালো, কিন্তু ওই যে রাফাতটাই তো অকাজ করবেই। যাওয়ার সময় মিষ্টির মাথায় পরিয়ে দেওয়া মালাটা এক টানে ছিঁড়ে নিয়ে চলে গেল, আর মিষ্টি কান্না শুরু। বাচ্চাটা ফুল মাথায় দিয়ে কত আনন্দ করছিল, বজ্জারটা কাঁদিয়ে রেখে গেল। কি হয়েছে রে, মিষ্টি কাঁদছে কেন আফু? রুচিতার রান্নাঘর থেকে খাবারের ট্রেটা হাতে নিয়ে এসে জিজ্ঞাসা করলো, আর বলো না তো, এই যে ফুলের মালাগুলো করে দিয়েছি, এতে বেজায় খুশি হয়েছে। রাফাত যাওয়ার সময় টান দিয়ে একটা ছিঁড়ে দিল, এই জন্যই। দেখেছিস ওকে, কি আমি সাধেব কি? সব জায়গায় বাদরামি। বোন আমার, একটা কাজ করে দে না প্লিজ, না করিস না। আরে এতে এত বলার কি আছে, তুমি দাও তো কি করতে হবে। পালকের কথা শুনে রুচিতা হাত থেকে ট্রেটা পালকের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাস্তাটা একটু কষ্ট করে মেঘকে দিয়ে আয় না, বেচারা সকাল থেকে না খেয়ে আছে। নিচে অনেক কাজ, আমার যেতে হবে। বলেই মিষ্টিকে কোলে নিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল। পালক এখনো থ হয়ে আছে। পালক কি না এখন মেঘালয় চৌধুরীর ঘরে যাবে ও সিরিয়াস চৌধুরীকে খাবার দিতে? কিছুক্ষণ আহাম্মকের মতো দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কি করবে? ওই লোকটার ঘরে ঢুকার চেয়ে পানিতে ঝাঁপ দেওয়া ঢের ভালো। উল্টা পাল্টা ভাবতে ভাবতে এসে দাঁড়ালো কাঠের উপর ইউনিক স্টাইলে নকশা করা বিশাল দরজাটার সামনে। এই লোকটার সব জিনিসই অন্যরকম। আলতোভাবে টোকা দিল দরজায় দুবার। কিছুক্ষণেই সেই চিরচেনা পুরুষালী ভরাট গলাটায় ছোট্ট দু শব্দের উত্তর আসলো, কামিন। কতদিন পর শুনলো এ কণ্ঠ জানা নেই। সেদিন বিকেলের পর প্রায় 2 দিনের বেশি মেঘের সামনে পড়েনি। আজকেও পড়তে চায়নি, কিন্তু জলে থাকবে আর পানি ছুবে না, এই ব্যাপারটা যেমন অকল্পনীয়, তেমন যার বাড়ির প্রতিটি মানুষের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সেই বাড়ির লোকটাকে অগ্রাহ্য করে চলাটাও একই। আজ সন্ধ্যায় পার্টি হবে মিষ্টির জন্মদিন আর মেঘালয় চৌধুরী দেশে ফেরার উপলক্ষে। খানিকটা দেরি করলেও কোনো প্রকার ত্রুটি রাখেনি। সে নিয়ে ব্যস্ততা সারা বাড়ি জুড়ে। দরজার কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে আস্তে করে ঠেলে ভেতরে এক পা রাখলো পালক। গা বরাবর হিম করা বাতাস বয়ে গেল। এসির পাওয়ারটা একটু বেশি বাড়ানো। আস্তে করে আরও 2 কদম এগোতেই নজরে আসলো সুদর্শন চেহারাটা। ইস, চোখ দুটো যেন পরম আবেশে ভরে গেল। এই দুটো দিন যেন 2 বছর পর দেখছে। অপলক চেয়ে আছে, পলক ফেললেও যেন মিস করে যাবে। হালকা নীল কালো আর সাদা রঙের মিশ্রণে একটা চেক শার্ট আর কালো জিন্স পরে ডিভনে বসে ল্যাপটপটা দ্রুতগামী হাতে চালাচ্ছে। সকালের রোদ এসে মেঘের গলা চিবুক ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। টকটকে গঠনের চেহারাটা যেন আরো জল করে উঠছে। উফ, ছেলে মানুষ কেন এত হ্যান্ডসাম আর পারফেক্ট হবে? চোখ ফেরানো যায় না যে। দেখা হলে এগিয়ে আসো। মেঘালয়ের কথা শুনে আকাশ থেকে পড়ল, ইয়া মাবুদ, আর কত অপদস্থ হবে মেঘের সামনে। পালক যে হা করে চেয়ে আছে এটাও বুঝে গেল। চোখ না তুলেই একটু অবাক হলো না।
পালকের প্রথম মেঘের ঘরে আসায়। তুমি কি ওখানে দাঁড়িয়ে দিন পার করে দিতে চাও? আমার কিন্তু খুব একটা আপত্তি নেই, তবে কেউ যদি এমন হা করে তাকিয়ে চোখ ধরে দিয়ে স্ক্যান করে তাহলে কিন্তু একটা লজ্জা লাগতেই পারে। আফটার অল আই এম ভেরি ডিসেন্ট পারসন, ইউ নো। বলেই ল্যাপটপটা পাশে রেখে 2 হাত ছড়িয়ে গা এলিয়ে বসলো। পালকের পা যেন জমে গেছে, লজ্জায় পালকের কান গরম হয়ে গেছে। এই লোকটা পালককে বিশ্রী পরিস্থিতিতে ফেলায় পিএইচডি করে জন্মেছে। চুপচাপ ধীর পায়ে এগিয়ে গিয়ে খাবারের প্লেটটা সামনে রেখে বলল, মামনি কাজে ব্যস্ত, তাই আমাকে খাবার দিতে বলেছিল। মামুনি তো আমাকে খাইয়েও দেয় না, তোমাকে শুধু প্লেটটা দিতে বলেছে নাকি খাইয়েও দিতে বলেছে? মেঘের কথা শুনে চোখ তুলে চেয়ে দেখে কেমন বাঁকা বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। পালক তাকাতেই ইনোসেন্ট একটা মুখ করে বলল, না মানে তুমি দিতে চাইলে আমি কিছু আপত্তি করবো না, যদিও তুমি আমাকে খাওয়াবে কম, আমাকে চোখ দিয়ে গিলে খাবে বেশি, তবুও আমি অ্যাডজাস্ট করে নেব যদি তোমার ইচ্ছে করে। আল্লাহ, কি বলছে এই লোক? এত পটর পটর কথার ঝুলি ফুটলো কি করে চৌধুরীর মুখে? এমনিতে তো বোম মারলেও বেটার মুখ থেকে প্রয়োজনের ব্যতীত কথা বেরোই না, আবার কেমন নিষ্কা হাসি দিচ্ছে। দেখুন, আমায় দিতে বলেছিল, দিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। বলেই পেছন ঘুরে হাঁটা ধরল। তোমায় কি হা করে তাকিয়ে থাকতে বলেছিল তোমার মামুনি? মেঘের কথা শুনে পা দুটো জমে গেল। আজ মেঘ পণ করেই রেখেছে পালককে সব রকম ভাবে বিব্রত করবে, আর করছেও। কাম হিয়ার। মেঘের কথা শুনে চুপচাপ ড্যাব ড্যাব করে চেয়ে আছে। লোকটার হাব ভাব কিছুই ভালো ঠেকছে না পালকের। আই ডোন্ট লাইক রিপিটিং, কাম হিয়ার। বেশ সিরিয়াস হয়ে বলল। পালকের বুকের ভেতর ডিপ ডিপ শব্দ করছে। এখন কি তাকিয়ে থাকার জন্য বস্তায় ভরে ফেলে দিবে পালককে? তুমি কি চাও আমি আসি? মেঘের কথা শুনে চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। কোনো প্রশ্নহীন চুপচাপ গিয়ে দাঁড়ালো পালকের পাশে। পালককে পাশে বসতে ইশারা করে খাবারের প্লেটটা হাতে তুলে নিল। পালক এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কোনো রকম ঢোক গিলে বসলো। স্যান্ডউইচে কামড় লাগিয়ে আরামসে খেয়ে যাচ্ছে মেঘ। একটু পরপর জুসের গ্লাসে চুমুক দিচ্ছে। পালকের সেদিকে খেয়াল নেই। এক কোনায় জড়সড় হয়ে বসে হালকা গোলাপি রঙের ওড়নাটা অনবরতে আঙ্গুলে পেঁচাচ্ছে। মেঘ খাওয়া থামিয়ে পালকের দিকে তাকালো। কোনো শব্দহীনা চুপচাপ তাকিয়ে আছে। মেঘের এভাবে তাকানোই বেশ ভরকে গেল। কোনো হেলদোলি নেই, নীলাভ চক্ষু জোড়া তীক্ষ্ণভাবে চেয়ে আছে পালকের দিকে। কি হয়েছে? পালকের প্রশ্নেও কোনো হেলদোল নাই, এখনো স্থির তাকিয়ে। এবার পালকের বুকের ভেতর দামামা শুরু হয়েছে। পালক এখনো জেগে জেগে স্বপ্ন দেখছে লোকটা রাক্ষস হয়ে পালককে বস্তায় ভরে ফেলে দিচ্ছে। ধক করে দাঁড়িয়ে পড়ল মেঘ। পালকের দিকে কড়া চোখে তাকাতেই পালক মামুনি বলে চিৎকার করে এক দৌড়। কোনো থামাথামি নেই, এক ছুটে সিঁড়ি বেয়ে নেমে দরজার বাইরে। মেঘ এদিকে হা হা করে হেসেই চলেছে অনবরত। মেয়েটার এমন ভয় ভয় মুখ দেখে মেঘের মনে দুষ্টি বুদ্ধি চেপেছিল। ইচ্ছে করেই ওকে বিব্রত করার জন্য চেয়েছিল ওভাবে, কিন্তু এতটা ভয় পেয়ে যাবে ও আশা করেনি। এবার আর ভুলেও এ মুখো হবে না মাস খানেকের মধ্যে। মেঘ আবারও হেসে দিল পালকের ভীতু চেহারাটা মনে করে। পাগলি মেয়ে বলে আবারও ল্যাপটপে হাত দিল। দেখলি, এখন দেখলি তো আমি যা বলেছিলাম তাই। আমার কথা না হয় বিশ্বাস না করলেই শিমু যা বলেছে তা তো ঠিক। ওকে পালক নিজে বলেছে সব। হ্যাঁ, আমিও আরোর সাথে একমত। তো এখন কি করবি বলছিস? আদৃশের কথায় গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে আরশি বলে, আমাদের ওদের দুজনকে এক করতে হবে। শোন, আজ তো এখানে দুজনই উপস্থিত থাকবে। আমার মাথায় ঝাক্কাস একটা প্ল্যান আসছে। আইসে ঝাক্কাস প্ল্যান? তোর প্ল্যানটা যে তোর মতোই উটকো ঝামেলা আনবে তা তো সবাই জানে। রাফাইত্তা, দেখ মুডটা ভালো আছে, বিগড়াইস না ছ্যামরা। তোর মাথা থেকে তো আজাইরা গল্প আর খাওয়া বাদে কিছুই আসে না।
আমার মাথায় যাই আসুক, তোর মতো উড়নচণ্ডী টাইপ চিন্তা ভাবনা আসে না। থামবি তোরা দুইটা, না তো দুইটারে এখন লাল পানিতে চুবাই রাখবো খাইস্টার দল। নিবিড়ের ধমকে আরশি আর রাফাত ঝগড়া থামিয়ে চুপ করলো। নিবিড় আবারও বলল, আরশি তুই বল কি প্ল্যানের কথা বলছিস? বলেই 5 জনের গোল মিটিং ফুচুর ফুচুর শুরু করলো। আশেপাশে নানা লোকজন, কিন্তু ওদের সেদিকে খেয়ালই নেই। 5টা মাথা এক করে শুরু করেছে মিশন মিস্টার সিরিয়াস আর মিসেস আফু। সময়টা সন্ধ্যা 7টা প্রায়। চৌধুরী বাড়িতে পার্টির আমেজ শুরু হয়েছে। রমজান চৌধুরী আর ইবনাত হোসেনের কলিগ ফ্রেন্ডস আত্মীয়রা উপস্থিত হচ্ছে। সারা বাড়ি টিমটিমে আলোয় জ্বলজ্বল করছে। আর বড় ঘরটাতে নানান ফুল আর ঝিকিমিকি আলো আর আভিজাত্যের ছোঁয়ায় অসম্ভব সুন্দর লাগছে। বড় ঘরটার এক কোনায় ডিভানে 5টা মিলে ফুসুর ফুসুর করছে। নিবিড় মাথা উঁচিয়ে বলে, প্ল্যানটা মন্দ না, কিন্তু সেটা ঠিকঠাকভাবে কার্যকর করতে পারলেই হলো। আদৃশ পাশ থেকে মাছি তাড়ানোর মতো হাত ঝাপটে বলে, আরে ওসব ভাবিস নে, আফুরানির জন্য এটুকু তো করাই যায়। আরশি সবগুলোকে থামিয়ে বলল, সে করা যাবে। আপাতত ভাষণ দিতে গিয়ে আমার গলা শুকিয়ে কাট, শীঘ্রই কোল্ড ড্রিঙ্কস খাওয়া। তোরা এক তো কী সব রিস্কি প্ল্যানিং করছিস, আবার খাওয়ার কথাও বলছিস। ভালো, এসবের কথা শুনলে একটাকেও আস্ত থাকবে না। সেদিন থেকে ওর সামনে মেঘ ভাইয়ার নাম নিলেও যেতে যায়। আর আজ সকাল থেকে তো মেজাজে 440 ভোল্ট হয়ে আছে। অলরেডি 3টে থাপ্পড় খাওয়া হয়ে গেছে আমার। তোরা যা খুশি কর, আমি ভাই এসবে নেই। বলে উঠতে নিলে শিমুর চুল টেনে ধরে ধপ করে বসিয়ে দেয় রাফাত।